বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় যে সকল শিক্ষার্থী রয়েছে, যে সকল দায়িত্বরত শিক্ষক এসেছেন এবং আজকে আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত মডারেটর এবং বিচারক মণ্ডলী যারা রয়েছেন, অডিয়েন্স যারা আছে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের বিতর্ক অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। প্রথমেই জানিয়ে রাখছি আমাদের এই বিতর্ক অনুষ্ঠান আন্তঃস্কুল বিতর্ক অনুষ্ঠান 2025, আর এই অনুষ্ঠানের আয়োজন করেছে ডিবেটিং ক্লাব কলাকোপা তুগিলপেড়ি উচ্চ বিদ্যালয়। আর এই অনুষ্ঠানটি স্পন্সর করেছে ডিএন এডুকেয়ার জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার। এটি একটি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান। তো আমাদের এই অনুষ্ঠানের শুরুতে আজকে আমাদের এই অনুষ্ঠান যাদের নিয়ে তাদেরকে মঞ্চে আসার আহ্বান করব। তোমরা সবাই একে একে মঞ্চে আসবে। তো প্রথমে আসবে সেন্ট ইউফ্রেজিস স্কুল এন্ড কলেজ, পক্ষদলীয় বক্তা আমার ডান পাশে বসবে। অতঃপর আসবে বিপক্ষ দলীয় তার্কিক যারা রয়েছে, কলাকোপা ফকিরপেড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, তোমরা আমার সামনে উপবিষ্ট হবে। এদিক দিয়ে আসো। ধন্যবাদ তোমাদের, তোমরা তোমাদের আসন গ্রহণ করবে। আমাদের অনুষ্ঠান শুরু হতে একটু লেট হয়েছে, সো দুঃখ প্রকাশ করছি। আমাদের আজকে অনুষ্ঠান শুরু হতে 10 মিনিট দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক, আমাদের অনুষ্ঠান শুরুতে আমাদের আজকে এই অনুষ্ঠানে সম্মানিত মডারেটর যিনি রয়েছেন, আমরা ওনার মুখ থেকে কিছু শুনবো, তারপর শুরু করব। লাগবে না? তো আমরা মাননীয় মডারেটরের অনুমতি পেয়েছি। আমরা এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের বিচারকী দায়িত্ব যারা পালন করছেন, আমরা এই গুণীজনদের সাথে পরিচিত হব। ওনাদের পরিচয় আমি জানিয়ে দিচ্ছি। প্রথমেই রয়েছেন জনাব আল মেরাজ, সহকারী শিক্ষক, নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেই সাথে সাহিত্যে যা অনেক দখল রয়েছে, তিনি নিয়মিত লেখালেখি করেন, একজন লেখক, কবি এবং সাহিত্যিক। অতঃপর রয়েছেন জনাব আজহারুল ইসলাম খান, জনাব আজহারুল হক, সিনিয়র জার্নালিস্ট, প্রথম আলো। তিনি বহুদিন যাবৎ বিভিন্ন টিভি চ্যানেল এবং পত্রিকার সাথে সম্পৃক্ত আছে। নবাবগঞ্জের একজন সিনিয়র রিপোর্টার জনাব আজহারুল হক। অতঃপর রয়েছেন পুষ্প মণ্ডল, সিনিয়র শিক্ষক, বারোয়াখালী উচ্চ বিদ্যালয়, সহকারী শিক্ষক, বারোয়াখালী উচ্চ বিদ্যালয়। তো আজকে বিচারক মন্ডলী যারা এসেছেন, আজকে এই দায়িত্ব পালন করবেন, আপনাদের অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে, একটি গুরু দায়িত্ব পালন করতে আপনারা এখানে এসেছেন। তো আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের এই অনুষ্ঠান তর্ক বিতর্কের অনুষ্ঠান। তো অনুষ্ঠান শুরু করার পূর্বে অনুষ্ঠানের কিছু বিধিনিষেধ রয়েছে, নীতিমালা রয়েছে। আমরা তো এরপর যে তার্কিকদের সাথে পরিচিত হই, যে সকল তার্কিক আজকে এসেছেন। আজকে বিতর্ক অনুষ্ঠানে দুটি স্কুল অংশগ্রহণ করতে যাচ্ছে, একটি সেন্ট ইউফ্রেজিস স্কুল এন্ড কলেজ পক্ষদল, অতঃপর আছে বিপক্ষ দলে কলাকোপা ফকিরপেড়ি উচ্চ বিদ্যালয়। আমরা আজকে তাদের তর্ক বিতর্ক শুনবো, তাদের উপস্থাপনা শুনবো। তো এরপর যে পরিচয় করিয়ে দিচ্ছি, পক্ষ দলীয় যে সকল তার্কিক রয়েছেন, সেন্ট ইউফ্রেজিস স্কুল এন্ড কলেজ থেকে এসেছেন। প্রথম তার্কিক উম্মে হানি, তোমরা হাত উঠিয়ে জানাবে
জবাব দেবে উম্মে হানি, অতঃপর দুলা আক্তার দ্বিতীয় তার্কিক, এবং সবশেষে দলনেতা মিথিলা সরকার। ধন্যবাদ তোমাদের। এরপর যে বিপক্ষ দলীয় যে সকল তার্কিক রয়েছে কলাকুপা উকিলপেড়ি উচ্চ বিদ্যালয় এবং ডিবেটিং ক্লাবের সদস্য, প্রথমে রয়েছে তৌহিদুল ইসলাম, তার্কিক 2 কাজী মেহজাবিন ইসলাম এবং দলনেতা মার্শিয়া মাজাবি। সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। তো আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। এ পর্যায়ে আমাদের এই অনুষ্ঠানের কিছু নিয়ম কানুন রয়েছে, আমরা জানিয়ে দিচ্ছি। তো আমাদের প্রত্যেক তার্কিক বক্তব্য উপস্থাপনের জন্য সময় পাবেন 5 মিনিট। চতুর্থ মিনিট অতিক্রমের পর একটি সতর্ক ঘন্টা বাজবে। এক্ষেত্রে সামিরা আমাদের সহযোগিতা করবে, তার হাতে স্টপ ওয়াচ এবং ঘন্টা রয়েছে। তো প্রথম ঘন্টাটা বাজবে 4 মিনিট পর, অতঃপর চূড়ান্ত ঘন্টা বাজবে 5ম মিনিট অতিক্রমের পর, সেক্ষেত্রে বক্তব্য শেষ করতে হবে। অতঃপর দ্বিতীয় রাউন্ডে আমরা যারা দলনেতা রয়েছে তোমাদেরকে আরো 2 মিনিট সময় দিব যুক্তি খণ্ডনের জন্য। সেখানে 1 মিনিট অতিক্রমের পর একটি সতর্ক ঘন্টা বাজবে, দ্বিতীয় মিনিট অতিক্রমের পর চূড়ান্ত ঘন্টা বাজবে। তো আমরা নিয়ম কানুন জেনে নিলাম। তো আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। আজকে আমাদের বিতর্কের বিষয় হলো দক্ষতার অভাবই বেকারত্বের মূল কারণ। আবার বলে দিচ্ছি, দক্ষতার অভাবই বেকারত্বের মূল কারণ। আর আজকে এই অনুষ্ঠানে যে সকল বিষয় আমাদের বিচারক মণ্ডলী বিচার কার্যে প্রয়োগ করবেন, বিচারের জন্য যে সকল বিষয় রয়েছে তা আমি একটু জানিয়ে দিচ্ছি। আমি প্রথমেই রয়েছে তথ্য উপস্থাপন, তার জন্য 10 নম্বর, অতঃপর তথ্য বিশ্লেষণ 10 নম্বর এবং যুক্তি উপস্থাপনে 10 নম্বর, যুক্তি খণ্ডনেও রয়েছে 10 নম্বর, মোট নম্বর 40। এক্ষেত্রে বিচারক মণ্ডলীদের দৃষ্টি আকর্ষণ করছি, দলনেতা যারা রয়েছেন তাদের বিচার কার্য সম্পাদন করার সময় যুক্তি খণ্ডনের 10 নম্বর, যুক্তি খণ্ডনের 10 নম্বর শেষের 2 মিনিট অতিক্রম হওয়ার পর প্রদান করবে। ধন্যবাদ সবাইকে। তো আমরা এবার মূল পর্বে চলে আসছি, আমাদের বিতর্ক শুরু হবে। তো প্রথমেই মঞ্চে আহ্বান করব, ডায়াসে আহ্বান করব সেন্ট ইউফ্রেসিস গার্লস স্কুল এন্ড কলেজের প্রথম তার্কিক উম্মে হানিকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। আসছে উম্মে হানি। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। এখানে উপস্থিত মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, বিপক্ষ দলের বন্ধু এবং উপস্থিত সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে দক্ষতার অভাবই বেকারত্বের মূল কারণ। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। দলের প্রথম বক্তা হিসেবে প্রথমে এই বিষয়টি সংজ্ঞায়ন করছি। এই বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়ার জন্য প্রথমে আমাদের জানতে হবে দক্ষতা কি, অভাব কি, বেকারত্ব কি এবং মূল কারণ বলতে মূলত কি বোঝায়। মাননীয় মডারেটর, যে গুণ বা সামর্থ্যের মাধ্যমে একজন ব্যক্তি কোনো কাজ সুন্দরভাবে, সফলভাবে এবং নিখুঁতভাবে করতে পারে তখন তাকে দক্ষতা বলে। দক্ষতা বলতে শারীরিক দক্ষতা এবং মানসিক দক্ষতা দুটোকেই বোঝানো হয়। শারীরিক দক্ষতা বলতে বোঝায় শারীরিক পরিশ্রমযুক্ত কাজ এবং মানসিক দক্ষতা বলতে বোঝায় ধৈর্য, সহনশীলতা, প্রতিকূল পরিবেশে টিকে থাকা, প্রতিকূল পরিবেশ মোকাবেলা করা ইত্যাদি। অভাব হচ্ছে কোনো কিছুর অপ্রাতুলতা বা ঘাটতি এবং বেকারত্ব হচ্ছে কর্মহীনতা, যেটির ফলে মানুষের দক্ষতা ও যোগ্যতা না থাকার কারণে সে কর্মহীন জীবন যাপন করে। আর এই বেকারত্বের পেছনে মূল কারণই হচ্ছে দক্ষতার অভাব। মূল কারণ বলতে বোঝায় কোনো ঘটনা, গল্প বা সমস্যার পেছনের কারণ, যেটির কারণে সেই সমস্যাটি সবচেয়ে বেশি ঘটে। আমি মডারেটর, কিছুদিন আগে ইউটিউবিডিয়া থেকে একটি আর্টিকেল পড়ছিলাম। সেখানে 2022 সালে ভারতের দিল্লি শহরের একটি মেয়ের জীবন কাহিনী দেখলাম। কৌতূহলে পড়া শুরু করলাম। সেখানে দেখলাম মেয়েটি ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী ছিল, সবসময় সব বিষয়ে প্রথম হতো। এক কথায় বলতে গেলে সে টপার ছিল। সবসময় সব প্রতিযোগিতায় অংশগ্রহণ করত। সে বিভিন্ন কাজেই ছিল। সবাই ভাবতো তার ভবিষ্যৎ হয়তোবা অনেক উজ্জ্বল হবে। সময় কেটে যায়, পড়াশোনা শেষ করে অনেক আত্মবিশ্বাস নিয়ে সে একদিন ইন্টারভিউ দিতে যায়। এখন ইন্টারভিউতে যাওয়ার সময় সে তার সার্টিফিকেটের স্তূপ দেখায়। এখন সার্টিফিকেটে তার প্রত্যেকটি সার্টিফিকেট তার কাছে ছিল তার যোগ্যতার প্রমাণ।
কিন্তু অবাক করার বিষয় হচ্ছে ইন্টারভিউরা তাকে সিলেক্টই করলো না। তারপর একের পর এক সে ইন্টারভিউ দিতেই থাকে, কিন্তু ফলাফল একই, ওই যে রিজেকশন। মেয়েটি কোনোভাবেই বুঝতে পারছিল না তার সমস্যাটা আসলে কোথায়। অতঃপর ইন্টারভিউ বোর্ডের একটি কর্মকর্তা তাকে বলেন যে চাকরির জন্য সার্টিফিকেটের দরকার হচ্ছে দক্ষতা, কারণ সার্টিফিকেট দেখায় তুমি আসলে কতটা জানো, কিন্তু দক্ষতা দেখায় তুমি আসলে কতটা পারো। মাননীয় মডারেটর, মাননীয় মডারেটর, এতগুলো মেয়েটির কাছে এতগুলো সার্টিফিকেট থাকার পরেও সে চাকরি পায়নি কেন? শুধু আর শুধুমাত্র দক্ষতার অভাব। এখনকার পৃথিবী হলো স্ক্রিনের যুগ। এখানে ডিগ্রি নয়, দরকার হচ্ছে দক্ষতা। আপনি যদি 5টি সার্টিফিকেট হাতে নিয়ে বলুন আমি বেকার, আমার কাছে কোনো চাকরি নেই, তাহলে এই বিষয়ে আমি বলবো আপনার হাতে কাগজ আছে, কাগজে আসলে কিছুই নেই। আজকাল কোম্পানিরা বলে আমাদের লোক চাই না, দক্ষ লোক চাই, কিন্তু বিপক্ষ দলের বন্ধুরা এখনো সেই পুরানো গান গাইবে, আমার ভাগ্যে চাকরি নাই, দেশে কর্মসংস্থান নাই। আরে ভাই, আপনি সব দক্ষতাটাই নাই। এখানে একটি মাউস ক্লিক করতে 3বার হ্যাং করে, তারপর নাকি বলে আমি বেকার, আমার চাকরি নেই। এমন পরিস্থিতি দেখলে তো বেকাররাও হাত দেবে। বিপক্ষের বন্ধুরা এমন গান করছে যেন বেকারত্বের কারণ হচ্ছে ভবিষ্যতে নেটওয়ার্ক না থাকার মতো। আসলে সত্যি কথা হচ্ছে দক্ষতার নেটওয়ার্কই অফলাইনে চলে গেছে, তাহলে বেকারত্ব দূর করবে কি দিয়ে? মাননীয় মডারেটর, দক্ষতার অভাব কেন বেকারত্বের মূল কারণ সেটি আমরা ভালোভাবে বোঝা যায় আমাদের দেশের কারিগরি শিক্ষা বোর্ড এবং সাধারণ শিক্ষা বোর্ডের কর্মসংস্থানের সুযোগ দেখুন। সেখানে দেখা যায় সাধারণ শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের তুলনায় কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের কর্মের সুযোগ বেশি। আচ্ছা, বিপক্ষ দলের বন্ধুরা বলুন তো কারিগরি শিক্ষা বোর্ডে কর্মের সুযোগ বেশি কেন? আচ্ছা থাক, আমি বলে দিচ্ছি। কারণটা খুবই পরিষ্কার, তাদের দক্ষতা। তারা পড়াশোনা শেষ করে চাকরি পায়, আর না পেলে নিজের অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে ঠিক কিছু না কিছু করে অর্থ উপার্জন করতে পারে। কিন্তু সাধারণ শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের না থাকে দক্ষতা, না থাকে প্র্যাকটিক্যাল নলেজ। তারা মুখস্থ করে কিন্তু কোনো দক্ষতা অর্জন করে না, যার কারণে তারা পড়াশোনা শেষ করার পর কোনো দক্ষতা ছাড়াই বিভিন্ন ইন্টারভিউতে দৌড়ায় ঠিকই, কিন্তু কোনো চাকরি পায় না। যার কারণে তাদের হাতে চুরি পড়ে বসে থাকা ছাড়া আর কোনো কোনো কিছু না পেয়ে সিস্টেমকে দৌড় দিয়ে তারা বলে আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে। আসলে কোন আছে ঠিকই, কিন্তু দক্ষতা নেই। আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা আরেকটা বিষয় প্রমাণ করতে চাচ্ছে দক্ষতার অভাবে বেকারত্বের মূল কারণ। আমি বলবো মানে তারা কর্মসংস্থানের বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছেন। আমাদের দেশে কর্মসংস্থানের হচ্ছে মানে কর্মসংস্থান শুরু হয়েছে 6,80,00,000, এবং যারা চাকরির জন্য আবেদন করছে তাদের সংখ্যা হচ্ছে 5 কোটি। আর 5 কোটি মানুষের যখন চাকরি আবেদন করছে, তারপরেও আরো 1,80,00,000 মানুষের চাকরির সুযোগ থেকে যায়। তারপর আমার বিপক্ষ দলের বন্ধুরা কিভাবে বলছে যে দক্ষতার অভাবে বেকারত্বের মূল কারণ নয়। আমি সবশেষে সাধারণত একটি কথাই বলবো যে দক্ষতা থাকলে চাকরি নিজের কাছে এভাবেই আসবে, আমাদের চাকরির পেছনে ছোটাছুটি করতে হবে না। এবং এত কিছু পরে যদি তারা মানতে না পারে যে দক্ষতার অভাবে বেকারত্বের মূল কারণ, তাহলে তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো, তারা সবকিছু জেনে বুঝেও চাকরি মাঝ থাকার একটি ব্যর্থ চেষ্টা করবে। বক্তব্য শেষ করছি। ধন্যবাদ উম্মিহানি, পক্ষদলীয় প্রথম তার্কিক, সেন্ট জেফ্রিজ স্কুল এন্ড কলেজ। এ পর্যায়ে বিপক্ষ দলীয় প্রথম তার্কিক তৌহিদুল ইসলাম, সদস্য ডিবেটিং ক্লাব কলাকুপা কুকিলপিড়ি উচ্চ বিদ্যালয়, তার বক্তব্য উপস্থাপনের আহ্বান করছি। মডারেটর, বিচারক মণ্ডলী এবং আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকের বিতর্কে বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে দক্ষতার অভাবে বেকারত্বের মূল কারণ। অত্যন্ত যুক্তিসঙ্গত ও যুক্তিযুক্ত কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা দক্ষতা ও বেকারত্বের যে সংজ্ঞায়ন করেছেন, আমি ও আমার দল সেই সংজ্ঞায়নকে পূর্ণভাবে সমর্থন জানাচ্ছি। তবে বিরোধিতা করছি তারা যে মূল বা প্রধান কারণটিকে বেছে নিয়েছেন এই শব্দটির জন্য। আমার পক্ষ দলের প্রথম বক্তা শুরুতেই ভারতের এক মেয়ের উদাহরণ দিয়ে গেলেন। আমি যদি এই মেয়ের উদাহরণকে বাংলাদেশের প্রেক্ষাপটে আনতে যাই, তাহলে শুরুতেই বলতে হয় কয়েক বছর পূর্বে বাংলাদেশে এক রাজনৈতিক নেতা ইন্টারভিউকে নিয়ে বলেছিলেন তুমি প্রিলি পাস করো, ভাইবা আমি দেখবো। দেশের যখন এই অবস্থা, তখন কিভাবে আমাদের মেধাবী স্টুডেন্টরা ভাইবা বোর্ডকে পার করবে?
মাননীয় মডারেটর, বিশ্বব্যাংকের তথ্য বলছে পৃথিবীতে বেকারত্বের অন্যতম প্রধান কারণ হলো পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি না হওয়া, অর্থনৈতিক সংকট, চাকরিমুখী মানসিকতা, দুর্নীতি ইত্যাদি। মাননীয় মডারেটর, বিশ্বব্যাংকের এই প্রতিবেদনে আমরা কিন্তু এখন পর্যন্ত দক্ষতার অবস্থান খুঁজে পেলাম না। তাই আমি আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের হাতে একটি হারিকেন দিতে চাই, যেন তারা তলানি থেকে দক্ষতাকে খুঁজে আনে। অর্থাৎ এই তালিকার একদম তলানি থেকে দক্ষতার অবস্থা, চাকরিতে দক্ষতার প্রয়োজন কিন্তু সেটি মুখ্য নয়। মাননীয় মডারেটর, আমাদের আজকের বিতর্ককে আমাদের পক্ষকে সমর্থন জানানোর জন্য আমি আরেকটি পরিসংখ্যানকে তুলে আনতে চাই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় 17,57,00,000 এবং এর মধ্যে 11,50,00,000 যুবতী কর্মক্ষম। 25 বছরের বেশি বয়সী বেকার রয়েছে দেশে প্রায় 27 লক্ষ। এর বিপরীতে দৈনিক প্রথম আলোর তথ্যসূত্র প্রথম আলো বলছে যে বাংলাদেশে বেসরকারি খাতে চাকরি রয়েছে 12 লাখের মতো এবং সরকারি খাতে মাত্র 5 লাখের মতো। অর্থাৎ আমাদের এই মুহূর্তে সকল বেকারকে চাকরি দিয়ে দিলেও মাত্র 17 লক্ষ যুবক চাকরি পাবে এবং বেকার বসে থাকবে প্রায় 10 লক্ষ যুবক। এই 10 লক্ষ যুবকের প্রত্যেকেই কি অদক্ষ? আপনারা কি তাই বলতে চান? তাহলে আমি আমার প্রতিপক্ষের বক্তাদের বলবো যে আমাদের এই 10 লক্ষ যুবক যখন দেশের বাইরে যায়, ইউরোপ অথবা মধ্যপ্রাচ্যে যায়, তখন কিন্তু তারা অনায়াসে 3 লক্ষ টাকা দেশে আনে। আমার প্রতিপক্ষ দল হয়তো বলবে যে তারা খারাপ মানের কাজ করে, কিন্তু তারা কিন্তু সেই কাজটি দক্ষতা দিয়েই করে। তাদের কিন্তু দক্ষতা রয়েছে, তারা দেশে শুধুমাত্র কর্মসংস্থান না থাকার কারণে দেশে কাজ করতে পারছে না। মাননীয় মডারেটর, আমাদের দেশে চাকরি না পাওয়ার আরেকটি বড় কারণ হলো আমাদের দেশের দুর্নীতিগ্রস্ত মনোভাব। আমাদের দেশে নেতা, চাচা, খালা, মামা অথবা ভাতিজা, ভাগ্নি, ছেলে মেয়ে এদেরকে চাকরি দিতে গিয়ে বাকিদের চাকরি পাওয়ার সম্ভাবনা একদমই কমে যায়। আচ্ছা, উদাহরণস্বরূপ আনা যাক গ্রামের গরিব মেয়ে জারিনের কথা। জারিন যখন গার্মেন্টসে যোগদানের জন্য বাড়ি থেকে বের হয়েছিল, সে শুয়ে সুতা কাটতে পর্যন্ত জানতো না, কিন্তু আজ সে বাংলাদেশের গার্মেন্টসের একজন সফল কর্মী হিসেবে কাজ করছে। বাংলাদেশ সেই দেশ যেই দেশ বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থায় রয়েছে। তাহলে বাংলাদেশের মতো এতটি প্রতিযোগিতামূলক একটি দেশের গার্মেন্টস সেক্টরে একদম অদক্ষ একটি মেয়ে কাজ করছে, অর্থাৎ সে তার কর্মক্ষেত্রে গিয়ে দক্ষতা অর্জন করেছে, দক্ষতা নিয়ে কর্মক্ষেত্রে যায়নি। আমার প্রতিপক্ষের প্রথম বক্তা তিনি আত্মবিশ্বাসের সাথে বলে গেলেন আমাদের দেশে ডিপ্লোমা বা এ সকল জাতীয় কর্মমুখী শিক্ষার কথা। কর্মমুখী শিক্ষা থাকলেই নাকি চাকরি পাওয়া যায়। তাহলে আমি তাদের জন্য বিশ্ব ব্যাংকের একটি জরিপকে তুলে আনতে চাই। বাংলাদেশের ডিপ্লোমা বা কারিগরি বোর্ডের আওতায় পাশ করা 75% মানুষ বেকার এবং এই প্রতিবেদনের সাপেক্ষে 21 এপ্রিল দৈনিক যুগান্তর একটি প্রতিবেদন বের করে এবং সেখানে প্রায় 1000 ডিপ্লোমা পাশ করা কিন্তু বেকার মানুষকে তারা প্রশ্ন করে আপনি কেন এতটা কার্যকরী দক্ষতা নিয়েও আজ বেকার? তারা প্রত্যেকেই দুষেছেন দেশে কর্মসংস্থানের অভাবকে। অর্থাৎ মাননীয় মডারেটর, আমাদের দেশে কর্মসংস্থানের অভাবটা খুবই স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তো এর পরেও যদি আমার প্রতিপক্ষ দল ডিপ্লোমা অথবা কারিগরি শিক্ষা অর্জন করে দেশে চাকরি পেতে বলে, আমাদের দেশে ডিপ্লোমা ও কারিগরি শিক্ষার অবস্থা কতটা নাজেহাল বা কতটা দুর্নীতিগ্রস্ত তা সবাই জানে। তাহলে অবশ্যই আমার প্রতিপক্ষ দল অন্যের দেশে চশমা বিক্রি করতে এসেছেন। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2025 বলছে 2025-এর প্রথম 6 মাসে দেশে 20 লক্ষ চাকরি বিলুপ্ত হয়েছে শুধুমাত্র আইটি ফোরামের কারণে। অর্থাৎ প্রযুক্তির বিকাশ চাকরি হ্রাস করার একটি অন্যতম কারণ। এই সকল কিছুর পরেও আমার প্রতিপক্ষ দল যদি আমাকে বা আমার দলকে ভুল প্রমাণের চেষ্টা করে, তাহলে তাদের অবস্থা অনেকটা কবি মাইকেল মধুসূদন দত্তের মতো। কবি জানেন কপোতাক্ষ নদের কলকল ধ্বনি কেবলই তার ভ্রান্তি, তবে সে সেই ভ্রান্তিতেই থাকতে চায় কারণ সে তাদের সুখ পায়। আমার প্রতিপক্ষ দল সকল চাকরি না পাওয়া তাই না দক্ষতার উপর চাপিয়ে দিয়ে তারাও সুখী থাকতে চায়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তৌহিদুল ইসলাম, বিপক্ষ দলীয় প্রথম প্রার্থী। এ পর্যায়ে পক্ষ দলীয় দ্বিতীয় প্রার্থী দুলা আক্তারকে তার বক্তব্য স্থাপনের আহ্বান করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমার কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য।
সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে দক্ষতার অভাবই বেকারত্বের মূল কারণ। পক্ষে বলছি, মাননীয় মডারেটর, বাংলায় খুবই প্রচলিত একটি প্রবাদ আছে যে অল্প বিদ্যা ভয়ঙ্কর। আর আজ এই কথাটি প্রকাশ পেলাম হতাশাজনক হলেও সত্য যে আমার বিজ্ঞ প্রতিপক্ষের ঠিক এতটাই বিজ্ঞ যে কারণ ও মূল কারণ এই দুটি শব্দের মধ্যকার পার্থক্যটুকু বোঝার মতো ন্যূনতম সক্ষমতাও হয়তো তাদের নেই। বিজ্ঞ প্রতিপক্ষ হয়তো আজকে বিতর্কের প্রতিবাদ বিষয়টি ভালোভাবে বুঝতেই পারেনি, তাই তো তারা সেই তখন থেকে যত সব অযৌক্তিক যুক্তি প্রদান করে শুধু শুধু বিতর্কের মূল্যবান সময় নষ্ট করে যাচ্ছে। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা হয়তো আমার দলের প্রথম বক্তব্য তো ভালোভাবে শুনিনি, যে শুনতেন তাহলে এই ধরনের অযৌক্তিক যুক্তি প্রদানের আগে অন্ততপক্ষে 10 বার ভেবে দেখতেন। বিজ্ঞ প্রতিপক্ষ, একটু লক্ষ্য করে দেখবেন, আমরা কিন্তু একবার এই কথা বলিনি যে বেকারত্বের পেছনে শুধু আর শুধুমাত্র কারণই হচ্ছে দক্ষতার অভাব। বরং আমরা বলছি যে বেকারত্বের পেছনে অনেক কারণ রয়েছে, কিন্তু এই কারণগুলোর মধ্যে মূল এবং প্রধান কারণটি হচ্ছে দক্ষতার অভাব। কেন বিজ্ঞ প্রতিপক্ষ? এখানে আপনি যাই বলুন না কেন, যাই করুন না কেন, দিন শেষে আপনার দক্ষতা নেই, অর্থাৎ আপনার কিছুই নেই। আর এটাই সত্য, এটাই বাস্তব। মাননীয় মডারেটর, আজকের দেশে চাকরি নেই এই অভিযোগ রাস্তার মুখে মুখে, কিন্তু আসল প্রশ্ন হচ্ছে কেন 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 সকলের মুখে একই কথা? কেন? এর পেছনে মূল কারণটাই বা কি? কেন চতুর্থ বিপ্লবের দৃশ্যও আসবে বেকারত্বের অহংকার? কেন? আমি বলছি, সবার মুখে একটাই কথা, চাকরি নেই, সুযোগ নেই, কর্মসংস্থান নেই, এইটা নেই সেইটা নেই। কিন্তু তারা নিজেদেরও একবারও নিজেদের এই প্রশ্ন করবে না যে তার নিজেরই বা আছে কি। তারা কি আদৌ দক্ষ? তারা কি আদৌ দক্ষ? না, যখন না, তারা একবারও নিজেকে এই প্রশ্ন করবে না, শুধু নিজেদের দোষ থাকতে তোমরা বাকির মতো একটা কথাই বলে যাবে, চাকরি নেই, চাকরি নেই, চাকরি নেই। একবার এই কথা বলবে না আসলে তোমার নিজেরই কিছু নেই, না আছে দক্ষতা, না আছে যোগ্যতা। বিজ্ঞ প্রতিপক্ষরা, আঙ্কিত ফারিয়ারের কথা আশা করি আপনাদের মনে আছে। হ্যাঁ বিজ্ঞ প্রতিপক্ষ, হ্যাঁ, আমি ভারতের গুজরাটে সেই 13 বছরের বালকটির কথাই বলছি, যাকে আন্তর্জাতিকভাবে ভারতের প্রথম ইয়াংগেস্ট এথিক্যাল হ্যাকার হিসেবে ঘোষণা করা হয়েছিল। সেই একমাত্র 13 বছরের বালক যে সর্বপ্রথম পুরো গুগল সিস্টেমকে হ্যাক করে নিয়েছিল, যাকে তার দক্ষতার জন্য এত কম বয়সেও সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ হিসেবে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, যদি দক্ষতা অভাবী বেকারত্বের মূল কারণ নাই হতো, তাহলে যেখানে একটা 13 বছরের বালক এত বড় একটা প্রতিষ্ঠানে চাকরি পায়, সেখানে আমাদের দেশে অনার্স পাস করার পরও হাজার হাজার ডিগ্রি প্রাপ্ত যুবক কেন আজ বেকার হয়ে বসে আছে? একটি জরিপে দেখা গেছে যে বাংলাদেশে প্রায় 1,40,000 বিদেশি নাগরিক কাজ করেন। এখন প্রশ্ন হচ্ছে, যেখানে বাংলাদেশের মতো একটি দেশে 1,40,000 বিদেশি নাগরিক কাজ করে নিজ দেশে রেমিটেন্স পাঠাচ্ছে, সেখানে আমাদের দেশে তথাকথিত যুবকরা কেন আজও বেকারত্ব ভুগছে? এখানে দয়া করে আবার কর্মসংস্থানের অভাবকে টানবেন না, কারণ কর্মসংস্থানের যদি অভাবই হতো তাহলে 1,40,000 নাগরিক আমাদের দেশে কাজ কিভাবে করছে? আসলে প্রশ্ন দিয়ে যাবেন। এছাড়া বিজ্ঞ প্রতিপক্ষরা বলে যে প্রযুক্তিগত উন্নয়নের কারণ নাকি পরবর্তীতে দেখা যাবে 40% চাকরি নাকি বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ আপনারা তো ভুলে যাচ্ছে যে একদিকে যখন চাকরি বিলুপ্ত হবে, ঠিক একইভাবে 30 মিলিয়ন, পরিমাণটা মনে রাখবেন, 30 মিলিয়ন নতুন চাকরি উঠি হবে। বলতে পারেন যে আমাদের এখানে যুবকদের দক্ষতা আছে কিন্তু কাজের সুযোগ নেই, কারণ বিবিএস এর একটা রিপোর্টে দেখা গেছে যে 2025 সালে বেকারদের সংখ্যা হচ্ছে 73,50,000, যার মধ্যে 87% হচ্ছে শিক্ষিত বেকার, তার মধ্যে আবার 21% হচ্ছে স্নাতক ডিগ্রিধারী। আর তারা যেহেতু শিক্ষিত, বিজ্ঞ প্রতিপক্ষদের মধ্যে তারা হয়তো দক্ষ হবে না, ভুলে যাবেন না, শিক্ষিত মানে দক্ষ না। বিশেষ করে বাংলাদেশের মতো একটি দেশে যেখানে শিক্ষাই হচ্ছে মুখস্থ নির্ভর, এখানে আমি কি শিখছি তার থেকে আমি ঠিক পরীক্ষায় কত নাম্বার পেলাম সেটা বেশি গুরুত্বপূর্ণ। আর সেই দেশে শিক্ষিত মানে যে দক্ষ, এটা ভাবা কি হাস্যকর ব্যাপার নয়? আর শিক্ষিত মানে যে দক্ষ হতো না হলে পদ্মা সেতুর মতো বড় বড় প্রজেক্টের জন্য কোটি কোটি টাকা খরচ করে বাইরে থেকে প্রকৌশলী আনতে হয়। যুবকদের দক্ষতা নেই বলেই তারা নিজ দেশেও কাজ পায় না। আর অন্যদিকে চীন, যুক্তরাষ্ট্র, জাপানের প্রবীণের দক্ষতা হতে থাকাতে বাংলাদেশ মতো বিভিন্ন দেশ কোটি কোটি টাকা খরচ করে তাদের নিজ দেশে নিয়ে যায় কাজের উদ্দেশ্যে। কেন নিয়ে যায়? অবশ্যই তাদের দক্ষতা আছে তাই তাদের নিয়ে যাওয়া হয়। তারা আর আমাদের দেশের যুবকদের কথা কি বলবো, তারা তো উচ্চ লেভেলে দক্ষ, এতটাই দক্ষ যে তাদের যদি একটা সামান্য ব্রিজ তৈরি করতে বলা হয়, সেই ব্রিজটাও দেখা যায় উদ্বোধনের আগে কাশের ঘরের মধ্যে। শিক্ষিত মানে দক্ষ হতো, তাহলে যেখানে বাংলাদেশে অর্ধশিক্ষিত থেকে শুরু করে অশিক্ষিত ব্যক্তিরাও কি নিজেদের দক্ষতার কারণে বিদেশে কাজ করে বাংলাদেশে রেমিটেন্স পাচ্ছে, সেখানে আমাদের তথাকথিত শিক্ষিত যুবক আজ বেকারত্বে ভুগছে। বর্তমান পৃথিবীতে প্রতিযোগিতার ময়দানে ডিগ্রি থাকলে চাকরি নেই, এটা যে একটা ভ্রান্ত ধারণা তা তো এখান থেকে বোঝা যাচ্ছে। আর যেখানে যেদিন মাননীয় মডারেটর, যেদিন তরুণরা গুগলে চাকরির বোঝার বদলে দক্ষতা কিভাবে শেখা যায় তা সার্চ করবে, একমাত্র সেই দিকে বেকারত্ব কমতে পারবে। যেখানে চাকরি নেই বলে হাহাকার, সেখানে আপনার দক্ষতা থাকে অফারই অফার, তাহলে এখানে একটা কি কাজ করতে হবে? দক্ষতার অভাব নেই, কর্মসংস্থানের অভাব নেই। মাননীয় মডারেটর, দক্ষতা
মানেই ক্ষমতা, আর ক্ষমতা থাকলে কেউ বেকার থাকে না। কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষরা দক্ষতার অভাবই হচ্ছে নিজেকে লুকিয়ে রাখা, আর বেকারত্ব হচ্ছে সেই লুকোচুরির ফল। পরিবেশ চাপা হচ্ছে এই কথাই বলে ফেলবো। এরপর যদি আপনারা বলেন যে দক্ষতার অভাব বেকারত্বের মূল কারণ নয়, তাহলে আমি বলবো যে আপনারা এটাই বারবার বোঝানোর চেষ্টা করছেন যে দক্ষতা নেই কিন্তু চাকরি চাই, রাখতে জানি না কিন্তু রেস্টুরেন্ট রাখতে পারি না। ধন্যবাদ দুলা আক্তার, পক্ষদলীয় দ্বিতীয় তার্কিক সেন্ট ফ্রান্সিস স্কুল এন্ড কলেজ। এরপর যে কলাকুপা নীলপেড়ি উচ্চ বিদ্যালয় ডিবেটিং ক্লাবের দ্বিতীয় তার্কিক কাজী মেহজাবিন ইসলামকে তার বক্তব্য উপস্থাপনের আহ্বান করছি। কাজী মেহজাবিন ইসলাম। মাননীয় মডারেটর, সম্মানিত বিচারক মহোদয় এবং যারা আমাদের বিতর্ক শুনছেন, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। মাননীয় মডারেটর, আজকের বিষয়ে প্রতিপক্ষের বন্ধুরা এমন ভাবে উপস্থাপন করে গেলেন যেন সুন্দরই মনে হয় বেকাররা আসলে সকলেই অদক্ষ, কিন্তু বাস্তবতা কি তাই? না মাননীয় মডারেটর, দক্ষতার অভাব নয় বরং কর্মসংস্থানের সুযোগের অভাবই আজকে বেকারত্বের মূল কারণ। আমি বিপক্ষ দলীয় দ্বিতীয় বক্তা আমার দলের পক্ষের যুক্তিগুলোকে আরো বাস্তব চিত্র ও তথ্যের মাধ্যমে প্রমাণ করে যাব। দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, কোন দেশের জনশক্তির তুলনায় কর্মসংস্থানের স্বল্পতার ফলেই সৃষ্টি হয় বেকার সমস্যা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় 20 লাখের মতো মানুষ কর্মবাজারে প্রবেশ করে, কিন্তু চাকরির সুযোগ হয় মাত্র কয়েক লাখের জন্য। ফলে 2 দশক ধরে বেকারত্বের সংখ্যা 24 থেকে 28 লাখের মধ্যে কিন্তু ঘুরপাক খাচ্ছে। আমার প্রশ্ন, এই লাখ লাখ তরুণ তরুণী কি সবাই অদক্ষ? না, সংকটের প্রতিচ্ছবি। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে কর্মসংস্থান আরো হুমকির মুখে পড়ছে। একটি রোবট শত শত শ্রমিকের কাজ করে ফেলছে একাই। গাড়ি চলছে চালক ছাড়া, বিমান চলছে পাইলট ছাড়া। এটা কি দক্ষতার সমস্যা নাকি প্রযুক্তির অগ্রগতি? সরকারি কর্মকমিশনে 1000 পদের জন্য যখন 50,000 আবেদনকারী থাকে, তখন কি 50,000 আবেদনকারী সকলেই অদক্ষ? না মাননীয় মডারেটর, সমস্যা দক্ষতার নয় বরং চাকরির ক্ষেত্র সংকুচিত হয়ে যাওয়ার। বাংলাদেশের মতো একটা দেশে যেখানে শিক্ষক, ইঞ্জিনিয়ার এমনকি ডাক্তাররাও বেকার, সেখানে দক্ষতার অভাবই মূল কারণ। এটা বারবার বলা হাস্যকর ছাড়া আর কিছু নয়। নাচের মঞ্চ যদি না থাকে তবে নাচ থেকে বিনা। দৈনিক যুগান্তর 6 মার্চ 2024 এর এক প্রতিবেদনের হেডলাইন কি ছিল জানেন? অর্থনীতির স্বার্থে দেশে নতুন উদ্যোক্তা সৃষ্টি ও শ্রমবাজার সম্প্রসারণ জরুরি। দেখলেন তো, সম্পাদকও জানেন দক্ষতা নয় কর্মসংস্থানের বৃদ্ধির উপরেই জোর দেওয়া উচিত, কিন্তু আমার বিপক্ষ দলের বন্ধুরা সেটা মানতে নারাজ। এবার আসি আমার বিপক্ষ দলের বন্ধুদের কথায়। তাদের যুক্তিগুলো শুনে আমার যা মনে হচ্ছে, শিরে দিয়ে বাঁকা তাজ ঢেকে রাখি টাক, অর্থাৎ মণিমুক্তা খুচিত তাজ দিয়ে তারা নিজেদের টাক মাথাটাকে ঢেকে রাখার চেষ্টা করছে। তাদের দুর্বলতাকে আমাদের সামনে স্পষ্টভাবে প্রমাণ করে দিয়ে যায়। আচ্ছা, একবার ভাবুন তো, ভারতের রতন টাটা যদি তার কোম্পানিটি বাংলাদেশে খুলতেন, তাহলে কি আমাদের দেশের শ্রমিকরা কাজের সুযোগ পেত না? সে দেশের শিক্ষার্থীরা তখনই কিন্তু দক্ষতা অর্জন করেছে যখন তারা দেখেছে যে চাকরির সুযোগ আছে। সুযোগ যত বাড়বে দক্ষতা তত তৈরি হবে। আমি ভারতে যাবো কেন, বাংলাদেশের কথাই বলছি। আগে বড় বড় বিষয়ে পড়তে চাইতো না কোনো শিক্ষার্থী, আর এখন শত শত শিক্ষার্থী সেই বিষয়ে পড়াশোনা করছে। কেন? কারণ তারা জানে এখানে চাকরির সুযোগ আছে। তাহলে কি বোঝা যায় না প্রয়োজনীয় উদ্ভাবনের জন্য? প্রতি বছর বিশেষ পরীক্ষায় দেখা যায় ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পাশ করা বিভিন্ন মানুষ ক্যাডারে, প্রশাসন ক্যাডারে চলতেন। প্রশ্ন করি, একজন ডাক্তারের দক্ষতা কি পুলিশি পেশার সাথে সঙ্গতিপূর্ণ? তাহলে কি এর মানে এই না যে দক্ষতা নয় চাকরির আকাঙ্ক্ষাই পেশা নির্ধারণ করছে? আমার বিপক্ষ দলের বন্ধুরা কথা আছে, ডাক্তার মুরব্বি এই মারার গোসাই। চাকরির ক্ষেত্র না বাড়িয়ে বারবার বলা হচ্ছে দক্ষ প্রার্থী পাওয়া যায় না, দক্ষ প্রার্থী পাওয়া যায় না। এটা তো আপনারা নিজের ব্যর্থতা থাকার চেষ্টা ছাড়া আর কিছুই করে যাচ্ছেন না। বাংলাদেশে শত শত ডিপ্লোমা কলেজ আছে, কিন্তু পড়াশোনা শেষে তাদের বেতন ভাতা কত দেওয়া হয় জানেন? মাত্র 5 থেকে 10,000 টাকা। আচ্ছা, বিজ্ঞ প্রতিপক্ষ দলের বন্ধু, তারা তো দক্ষতা অর্জন করেছিল, তবে কেন তাদের মূল্য এত কম? প্রশ্ন রেখে যাচ্ছি আপনাদের কাছে। আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা হয়তো মেধা আর দক্ষতাকে গুলিয়ে ফেলেছেন। একজন মেধাবী শিক্ষার্থীকে আগে চাকরি দেওয়া হয়, পরে তাকে দক্ষ করে তোলা হয়। তাহলে দক্ষতা কিভাবে
বিদ্যমানের দক্ষতার অভাব বলতে আসলে সত্যকে বিকৃত করা হচ্ছে। আমার বিদেশে একটি কথা বলে গেছে, বিদেশি শ্রমিকদের 1,40,000 শ্রমিক বাংলাদেশে কাজ করে। আচ্ছা, আমি আপনাদের একটু চোখ খুলে দিচ্ছি। ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি অনুযায়ী বাংলাদেশে বিদেশি কর্মী চাকরির সুযোগ পেয়েছে মাত্র 1 লক্ষ। অনুমোদন পত্র 1 লক্ষ মানুষের কথা বলেছেন। তাহলে আপনি বাকি 40,000 মানুষ যে নিয়ে এসেছেন তারা কি? এটা কিন্তু দুর্নীতি। প্রত্যেক বছর 30 মিলিয়ন লোক নতুন কর্মসংস্থানের সুযোগ পায়। আচ্ছা, পুরো বাংলাদেশের হিসাব করুন। বিশ্বের হিসাব করলে বাংলাদেশে কয়টা নতুন চাকরি সৃষ্টি হয় সেটার প্রমাণ দেখিয়ে যান। তারপর আপনি বলে গেলেন যে বিদেশিরা অন্য দেশে, বাংলাদেশিরা অন্য দেশে গিয়ে কাজ পায়। আচ্ছা, আমার প্রশ্ন, বাংলাদেশের প্রেক্ষাপটে তরুণদের কি এমন দক্ষতার অভাব ছিল যে তারা বাংলাদেশে চাকরি না পেয়ে বিদেশে গিয়ে চাকরি পেয়ে গেল? সবশেষে আমি দৃঢ়ভাবে বলছি, দক্ষতার অভাব নয় বরং সুযোগের অভাবই আজকের বেকারত্বের মূল কারণ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কাজী মেহজাবিন ইসলাম বিপক্ষ দলীয় দ্বিতীয় প্রার্থী তার বক্তব্য উপস্থাপনের জন্য। এর পর্যায়ে আমাদের পক্ষ দলীয় শেষ প্রার্থী দলনেতা মিথিলা সরকারকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি। মিথিলা সরকার, সেলফ ইমপ্রেসিস স্কুল এন্ড কলেজ। বক্তব্য শুরু করার আগে আমার প্রিয় প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তার প্রশ্নের উত্তরটা আমি দিয়ে যেতে চাই। তিনি আমাকে প্রশ্ন করেছেন যে এদেশের যুবকেরা এদেশে কাজ না পেলেও বিদেশে গিয়ে তারা ঠিক কিভাবে কাজ পায়। আচ্ছা, উত্তর দিচ্ছি। লক্ষ্য করুন, আমাদের দেশে একটা ছেলে পড়াশোনা শেষ করে কিসের পেছনে ছোটে? একটা ভালো ওয়েল এস্টাবলিশড চাকরির পেছনে ছোটে। আর আপনাদের ভাষ্য মতো যখন তারা এই কাজটা পায় না তখন তারা বিদেশে যায়। আচ্ছা, তারা তো ইউরোপের মতো উন্নত দেশগুলোতে যায়। আচ্ছা, সেই দেশগুলো তো আমাদের দেশের থেকে অনেক বেশি উন্নত। তার মানে সেই দেশগুলোতে আমাদের দেশের থেকে অনেক ভালো ভালো কাজের সুযোগ রয়েছে, কিন্তু তারা কিন্তু সেসব কাজ পায় না। তারা পায় কিসের কাজ? তারা পায় রং মিস্ত্রির কাজ, তারা পায় অন্য কোনো কাজ, কিন্তু সেসব কাজ তারা পায় না। মাননীয় মডারেটর, আমি কোনো কাজকে ছোট করে দেখছি না, কিন্তু আমার কথা হচ্ছে তারা যদি দক্ষই হয় তাহলে তারা কেন সেসব দেশে গিয়ে একটা কোম্পানির এমডি না হয়ে সেই কোম্পানির দালাল হিসেবে কাজ করে? আমার প্রিয় প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেছেন যে মেধাবী হলে নাকি কাজ পাওয়া যায়, কিন্তু বিতর্কের উত্তেজনায় তিনি হয়তো আমার দলের দ্বিতীয় বক্তার কথা শুনেই যাননি। আমার দলের দ্বিতীয় বক্তা কিন্তু বলে গেছেন শিক্ষিত মানেই দক্ষ নয়, আর শিক্ষিত মানে কেন দক্ষ নয় মিজান এমএ পাস করা 25 বছর বয়সী এক আত্মবিশ্বাসী যুবক। তার এতটাই আত্মবিশ্বাস যে সে ভাবে আরে চাকরি তো আমার পকেটে থাকে। এই ভেবে সে একটা চাকরি ইন্টারভিউ দিতে যায়। সেখানে তাকে প্রথমে জিজ্ঞেস করা হয় আপনি কম্পিউটার চালাতে পারেন? উত্তরে সে বলে পারি, মানে খুব পারি স্যার, আমি কম্পিউটার চালুও করতে পারি, আমি কম্পিউটার এক্সেলটা তো রান করতে পারেন? সে উত্তর বলে স্যার এক্সেল তো রান করতে পারে না, তবে খোলা মাঠ পেলে খুব ভালো রান করতে পারে। সফটওয়্যারটা তো জানি। সে উত্তর বলে স্যার সফটওয়্যার তো জানি না, তুমি মেয়েদেরকে ইমপ্রেস করতে সফটওয়্যার আপনার চাকরি করে কাজ নেই, আপনি বাইরে গিয়ে মেয়েদেরকে ইমপ্রেস করুন। কেউ বলতে পারতো এই হচ্ছে আমাদের শিক্ষিত তরুণদের অবস্থা, বাইরে ফিটফা আর ভিতরে আপনি বলুন না এই দক্ষতা নিয়ে যদি কেউ কাজ করতে যায় তাহলে কি কাজ মঙ্গল গ্রহ থেকে আসবে? আর চাকরি কি কোনো রসগোল্লা না, যা আপনার দক্ষতা নাই, যোগ্যতা নাই, আপনি হা করেন আর টপ করে আপনার সেন্টার ফর পলিসি বোর্ডের গবেষণা পরিচালক খন্দকার আবু মোয়াজ্জেম বলেন বাংলাদেশের কৃষি কর্মজীবীতে বার্ষিক প্রবৃদ্ধির হার এটাই প্রমাণ করে যে বাংলাদেশের শ্রমবাজারে নমনীয়তা রয়েছে। কিন্তু সেখানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা 2022-23 অর্থ বছরে 101 দেশের নাগরিকের মধ্যে 16,303টি আবেদনকে অনুমোদন দিয়েছে, যা আগের বছর থেকে 8% বেশি। আর শিক্ষাক্ষেত্রে এই প্রবৃদ্ধির হার এটাই প্রমাণ করে যে আপনাদের গ্রাজুয়েটরা বা আপনাদের শিক্ষকরা বিদেশিদের মতো অতটা দক্ষ নন। কেননা বর্তমানে কাজ করতে হলে শুধুমাত্র উচ্চ শিক্ষা আর কর্মসংস্থান থাকতে হয় না, বর্তমানে কাজ করতে হলে লাগে স্কিল, বর্তমানে কাজ করতে হলে লাগে দক্ষতা। আপনি যদি কম্পিউটার না জানেন, আপনি যদি কোডিং না জানেন, আপনি যদি ইংরেজি বলতে গিয়ে এটা বলেন যে আই ইজ সো স্পিড, আর তারপরে যদি আপনি বেকারত্বের অভাব নাই, আপনাদের দক্ষতারই অভাব। আর আমার প্রিয় প্রতিপক্ষ বারবার শুধু গলা ফাটিয়ে একটা কথাই বলে যাচ্ছে কাজ নাই। আচ্ছা, কাজ নাই নাকি কাজের দক্ষতাটাই নেই? কোনটা? আচ্ছা,
যদি আপনার কোনো দক্ষ থাকে তাহলে আপনাকে কাজ করতে হবে না, কাজই আপনাকে খুঁজে নিয়ে যাবে। আর আমার প্রিয় প্রতিপক্ষ বারবার শুধু চাকরি, ব্যবসা ইত্যাদি ইত্যাদি কথা বলছেন, কিন্তু প্রিয় প্রতিপক্ষ আত্মকর্মসংস্থান নামে অভিধানে একটা শব্দ আছে, দয়া করে অভিধানটা খুলে দেখুন। আত্মকর্মসংস্থান হচ্ছে এমন একটা কর্মসংস্থান যেখানে একজন ব্যক্তি নিজের দক্ষতার সাহায্যে নিজে নিজেকে চাকরি দিতে পারে। আচ্ছা, আমি যদি নিজে নিজেকে চাকরি দিতে পারি তাহলে আমার অন্য সকল চাকরির পিছনে ছোড়ার দরকারটাই নেই। এই আত্মকর্মসংস্থানের মঞ্চকে কাজে লাগিয়ে বিশ্বের অনেক মানুষ জিরো থেকে হিরো হয়েছেন। আপনি রতন টাটার কথা বলেন, রতন টাটা তো প্রথমে জিরো ছিলেন, সেখান থেকে তিনি হিরো হলেন কিভাবে? আমি বিদেশের কথা বাদ দিচ্ছি, আমাদের দেশের কথা ধরুন না। আমাদের দেশের আমাদেরই সমবয়সী দশম শ্রেণীতে পড়ুয়া এক যুবক, নাম এক কিশোর, নাম তার রিফাত। সে শুধুমাত্র আর্ট আর ক্যাফে কাজে লাগিয়ে ইউটিউবে আর্টিস্টিক রিফাত নামে একটি চ্যানেল সেখানে আমাদের দেশে 16 বছর বয়সে কিশোর স্বাবলম্বী হতে পারছে, সেখানে শিক্ষিত যুবকেরা কেন পারছে না? কারণ তাদের দক্ষতা নেই। আর থাকবে বা কি করে? তারা তো সারা জীবন ধরে এটাই মুখস্থ করে আসে, এক গাছের পাতা। আচ্ছা, এখন আমি জানি আপনারা বলবেন যে আমি শুধু দক্ষতার কথাই বলে যাচ্ছি, আর বলবো নাই বা কেন? আপনারা যে আজকে বিতর্কের জন্য নির্বাচিত হয়েছেন সেটা হলো আপনার দক্ষতার কারণে। অনেক শিক্ষার্থী ছিল, সেখান থেকে আপনাদের 3 জনকে কেন নির্বাচন করা হলো? দক্ষতা ছিল না, আপনাকে নির্বাচন করা হয়েছে। আর ঠিক একই চিত্র দেখা যায় যখন একটা চাকরির ইন্টারভিউ হাজারো প্রার্থীর মাঝখান থেকে কয়েকজনকে বেছে নিতে হয় প্রতিপক্ষ। এরপরে যদি আপনারা বলেন যে আমাদের বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে দক্ষতা হবে কারণে মূল কারণ নয়, তাহলে আমি বলবো হায় রে কপাল মন্দ, এরা তো দেখি নিজের চোখ না। আমি সবকিছু একটা কথাই বলবো, বর্তমানে বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে শুধুমাত্র মুখে বুলি রাখতে হবে না, হাতে স্কিল ধরে রাখতে হবে। আর না হলে তো আপনাদের মতো এটা নেই সেটা নেই বলে অভিযোগ করতে করতে সারা জীবন কেটে যাবে। আর সবশেষে আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, এত বাস্তব উদাহরণ, যুক্তি, প্রমাণ এত কিছুর পরেও যদি আপনারা সম্মত হতে না পারেন তাহলে আপনাদের অবস্থা ঠিক এরকম, চোখের সামনে আছে সবই, দেখতে আমি চাই না, সত্যি ওটা সত্যি জানি, মারতে থাকে ওরা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মিথিলা সরকার পক্ষদলীয় শেষ তার্কিক দলনেতা তার বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে বিপক্ষ দলীয় শেষ তার্কিক দলনেতা মাসিয়া মাজাবি কলাকুপা কুকিলপেড়ি উচ্চ বিদ্যালয় ডিবেটিং ক্লাব তাকে বক্তব্য উপস্থাপনের আহ্বান করছি। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে দক্ষতার অভাবই বেকারত্বের মূল কারণ। নীতিগত কারণে আমি আজকে এর বিপক্ষে অবস্থান করছি। শুরুতেই বলতে চাই, স্কিল doesn't make a man perfect at all. For job, we need something else, like our education problem is the main cause of our unemployment problem. It is built through work. First work, then training, then gradually experience, and all together it becomes skills. অর্থাৎ দক্ষতা এমনি এমনি তো আসে না, এটি কাজ করতে করতে অর্জন হয়। আগে কাজ, তারপর প্রশিক্ষণ এবং ধীরে ধীরে এই অভিজ্ঞতা এবং সব মিলিয়ে হয় দক্ষতা। মাননীয় মডারেটর, দক্ষতা অর্জন করতে করতে কখনো 5 থেকে 10 বছর লেগে যায়, আবার 25 বছরে মাস্টার্স পাস করে আরো 10 বছর যদি মানুষ অভিজ্ঞতা অর্জন করার জন্য দক্ষতাই অর্জন করতে থাকে তাহলে তো 35 বছর এমনিই পার হয়ে গেল। এখানে 30 বছর ছেড়ে এখানে 35 বছরে যদি চাকরি না পায় তাহলে কি বলবেন প্রতিপক্ষের বন্ধুরা? চাকরি আগে নাকি দক্ষতা অর্জন করতে করতে চাকরির মেয়াদই পার করে দেবে? সুযোগ করে দিলে তারা সে অনুযায়ী ঠিকই দক্ষতা অর্জন করে নেবে। অফিসার থেকে সিনিয়র অফিসার, সিনিয়র অফিসার থেকে ম্যানেজার, ম্যানেজার থেকে এজিএম, এজিএম থেকে জিএম, জিএম থেকে এমডি, এই প্রত্যেকটি পদই সেখানে কর্মসংস্থানে আত্মনিয়োগের মাধ্যমে অর্জিত হয়। এমনি এমনি মানুষ এমজি হয়ে যাবে না, প্রথমে তাকে অফিসার হতে হবে, অফিসার হওয়ার পর দক্ষতা অর্জন করে তাকে এমডি হতে হবে। মাননীয় মডারেটর, আমাদের স্যারদের কথাই বলি, যেহেতু গুরুজনের এখানে উপস্থিত আছে, তারা বুঝদার মানুষ, অবশ্যই তারা বুঝবেন। আমার প্রতিপক্ষরা সামান্য অবুঝ হলেও হয়তোবা প্রত্যক্ষ যুক্তির পর তারা আর আমার সাথে অমত পোষণ করবেন না। প্রথম বক্তা বলে গিয়েছিলেন সার্টিফিকেট দিয়ে নাকি চাকরি পাওয়া যায় না। এনডিআরসিআর স্যারদের নিয়োগ যে দেওয়া হয়েছে, বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে তারা চাকরি করছে, এই চাকরিটা আমার শ্রদ্ধেয় স্যারের নাকি অভিজ্ঞতার আলোকে পেয়েছে নাকি দক্ষতার আলোকে পেয়েছে? চাকরি করছেন
নাকি করছে না। মাননীয় মডারেটর, এ থেকে বিষয়টি স্পষ্ট করতে পারিনি আমি তো আমার বিপক্ষ দলের কাছে। মাননীয় মডারেটর, আসলে প্রয়োজন হচ্ছে শুধুমাত্র একটি সুযোগের। যদি এই সুযোগটাই না থাকে তাহলে দক্ষতা অর্জন করে সেই সুযোগের প্রয়োগ কোথায় করবে? মাননীয় মডারেটর, বাংলাদেশের কর্মসংস্থানের বর্তমান অবস্থা মারাত্মক শোচনীয় এবং চ্যালেঞ্জিং, যেখানে কিনা রয়েছে অবাধ প্রতিযোগিতা, যেখানে 22 লক্ষ মানুষ প্রতি বছর বেকারত্বের এখানে ভুগছে। কর্মসংস্থান তৈরি করা হচ্ছে মাত্র 10 লক্ষ। তাহলে বাকি 10 লক্ষ মানুষের কথা কি আপনারা একবারও চিন্তা করবেন না? মাননীয় মডারেটর, এই বেকারত্বের পিছনে যে সকল কারণ রয়েছে সেই সকল কারণের মধ্যে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে কর্মসংস্থানের অভাব এবং শ্রমবিমুখতাকে। মাননীয় মডারেটর, সম্প্রতি বিসিএস নিউজের মধ্যে দেওয়া হয়েছে যে বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ, এবং 2025 এবং 24 অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে এর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 4.63%। 16 থেকে 26 বছর বয়সী যুবকদের মধ্যে এই বেকারত্বের হার অত্যাধিক, এবং এই বেকারত্বের একটি বড় অংশই জানেন কিভাবে হয়েছে বেকার? তাদের মধ্যে বেশিরভাগই হয়েছে মাধ্যমিক ফেল করে। এখন তারা ভবঘুরে, অনেকেই মাদকাসক্ত এবং বেপরোয়া বাইকার হয়ে ঘুরছে। তারা তৈরি হচ্ছে সমাজের ক্যান্সার হিসেবে। বাংলাদেশের এই বেকারত্বের মূল কারণ শ্রমবিমুখতা, দক্ষতা নয়। এই কচি কচি যুবকদের আপনার চাইলে নবাবগঞ্জের রাস্তাতে বের হলে দেখতে পারবে কর্ম প্রতিষ্ঠান করার চেষ্টা করছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। প্রশ্ন হলো, এরা কেনই বা বেকার? বাংলাদেশ হচ্ছে দরিদ্র নিম্ন মধ্য আয়ের একটি দেশ। এদেশের সরকার যেন কোন যুবকদের নিয়ে ভাবছেই না, তাই আবল তাবল এবং দিশেহারা হয়ে সেই জনগোষ্ঠী আজ লোকাল নেতার পিছনে টুপাই কামানোর জন্য ঘুরে বেড়াচ্ছে। আর তারা চায় শ্রম ছাড়াই আঙুল বলে কলা গাছ হয়ে যেতে। আর স্বপ্ন দেখেন কিভাবে পুকুর চুরে তারা রাতারাতি নিজেকে বদলে। দক্ষতা নয়, বরং যুবকদের বেকারত্বের জন্য তাই হচ্ছে শ্রমবিমুখতা। মাননীয় মডারেটর, দেশে পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হচ্ছে না, ফলে বাড়তি শ্রমশক্তি ব্যবহার করা যাচ্ছে না। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী বাংলাদেশের শিক্ষিত, উচ্চশিক্ষিত এবং দক্ষতা সম্পন্ন যুবকদের মধ্যে 46% বেকার। তাহলে কি প্রমাণিত হয় না যে দক্ষতা সত্ত্বেও আজকে তারা বেকার? মাননীয় মডারেটর, শিক্ষিতর মধ্যে বেকারদের হার বাড়ছে, উচ্চশিক্ষা গ্রহণ করেও আজ অনেকে বেকার, যা বাংলাদেশে একটি বড় সংকটের তৈরি করছে। ফলে মানুষের এক সময় এমন হবে যে শিক্ষা গ্রহণের আগ্রহই থাকবে না। অর্থনীতিবিদরা মনে করছেন বর্তমানে বেকারত্ব বৃদ্ধি পাওয়ার কারণে জরুরি অবস্থা দেখা দিয়েছে। এর জন্য দায়ী করা হচ্ছে সরকারের উদাসীনতাকে। সরকার তো যেন এই সকল বেকারদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই, থাকবেই বাকি করে তাদের নিজেদের গতি সামলাতে 5 বছর। আর তাছাড়া অবৈধ অর্থের জোগাড় করতে করতেও তাদের সময় শেষ হয়ে যায়। তাহলে বেকারত্বের কারণ ও নিরনের সময় কোথায় পাবে? মাননীয় মডারেটর, আমি শুধু একটি কথাই বলবো যে যেহেতু বলবো হাত পা নাড়িয়ে আর অঙ্গভঙ্গি করে গলার স্বর পরিবর্তন করে উঠানামা করি আর অভিনয়ের মাধ্যমে অযথা সব যুক্তি দেখিয়ে কখনো অস্কার জিতে গেলেও তর্ক জিতা যায় না। তাই আপনারা আমাদের প্রশ্ন করুন, আমরা উত্তর দেবো, কিন্তু নিজেদের সংযত রাখুন। ধন্যবাদ মাননীয় মডারেটর। ধন্যবাদ মার্শিয়া আমি বিপক্ষ দলীয় শেষ তাকিব দলনেতা। আজকের বিতর্কের বিষয় ছিল দক্ষতার অভাবী বেকারত্বের মূল কারণ। সেই সাথে আমাদের বিতর্কের প্রথম পর্ব শেষ হলো। আমাদের এখন দ্বিতীয় পর্বের পালা, অর্থাৎ যুক্তি খণ্ডনের পালা। আমাদের এ পর্বে যুক্তি খণ্ডন করতে পক্ষদলীয় দলনেতা মিথিলা সরকারকে আরো 2 মিনিট সময় দেওয়া হচ্ছে যুক্তি খণ্ডনের জন্য। বক্তব্যের শুরুতেই প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তাকে বলতে চাই, আপনি যেটাকে অভিনয় বলছেন, আমি সেটাকে বিতর্কের ভাষায় বডি ল্যাঙ্গুয়েজ বলছি। মাননীয় মডারেটর, আমাকে আবারও কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন যে একজন দরিদ্র মেয়ে জানেন যে নাকি কোনো দক্ষতা ছাড়াই নাকি গার্মেন্টসে কাজ করতে চলে গিয়েছিল। আচ্ছা, আপনি নিজেকে প্রশ্ন করুন না, আসলে কি তাই? না, বাস্তবতা তো এটাই যে সত্যি সত্যি সে যদি কোনো কাজ না শিখে দক্ষতা না ছাড়াই কাজে ঢুকতো, তাহলে তো তার শুয়ে সুখা হতে সময় আর তাহলে তো আমাদের বাংলাদেশকেও বিশ্বের পোশাক রপ্তানিতে প্রথম স্থান অধিকার করতে হতো না। আর আমার প্রিয়
প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা বলে গেলেন যে কাজ করতে করতে নাকি দক্ষতা অর্জন হয়, মানে কাজ করতে করতে নাকি একটা মানুষ এমনি এমনি দক্ষতা অর্জন করে ফেলে। আচ্ছা, কাজ করতে করতে যদি এমনি এমনি দক্ষতা অর্জন হয়ে যেত তাহলে চাকরির আগে নিয়োগ পরীক্ষার দরকার ছিল। আপনাদের আবদারটা ঠিক এরকম। আপনারা চাইছেন যে এদেশের লক্ষ লক্ষ তরুণেরা অদক্ষ হয়ে ঘরে বসে থাকুক আর চাকরিদাতাকে নিচ থেকে এসে বলুন হাই কর্তা। আপনারা বলছেন ঘুষের কথা। হ্যাঁ, এটা সত্যি যে আমাদের দেশে ঘুষের আদান প্রদান হয়, কিন্তু 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 ঘুষ কারা দেয় সেটা ঠিক জানেন তো? যাদের মধ্যে নিজের দক্ষতা নিয়ে সন্দেহ আছে, তারাই ঘুষটা দিচ্ছে। তাহলে এক্ষেত্রে আপনারা কি বলবেন? এছাড়াও আপনারা কিন্তু আত্মকর্মসংস্থানের ব্যাপারটা পুরোপুরি এড়িয়ে গেলেন। আপনারা বলছেন শিক্ষিত হলেই নাকি চাকরি পাওয়া যায়। আচ্ছা, দক্ষতা কিন্তু আত্মকর্মসংস্থানের মাধ্যমে একটা মানুষ নিজেই নিজেকে চাকরি দিতে পারে, কেন দৌড়াতে হবে? আমি তো বুঝতে পারছি না। যাই হোক, এত কিছুর পরেও আমার প্রিয় প্রতিপক্ষ যদি দক্ষতার অভাবকে এড়িয়ে যেতে চান তাহলে আমি বলবো আপনারা সংখ্যায় সূর্য অস্ত ফেলে দেখেও বলছেন না না এখন তো মাত্র সকাল হয়েছে। সবটা আমি আপনার কাছে একটা কথাই বলবো, এখনো যদি আপনারা আমার সাথে সম্মত হতে না পারেন তাহলে আপনাদের অবস্থা ঠিক এরকম, জলে নামিব, সাঁতার কাটিব, চুল ভিজাইব না, দেখিব শুনিব সবই বুঝিব, কিন্তু স্বীকার করব না। ধন্যবাদ সবাই। ধন্যবাদ মিথিলা সরকার, অপ্রদলীয় শেষ তার্কিক, সেন্ট ইউফ্রেসিস স্কুল এন্ড কলেজ। এর পর্যায়ে যুক্তি খণ্ডনের জন্য ডায়াসে আহ্বান করছি বিপক্ষ দলীয় শেষ তার্কিক দলনেতা মার্শিয়া মাহাজাবি, ডিবেটিং ক্লাব কলাকুপা কোকিলবাড়ি উচ্চ বিদ্যালয়। ধন্যবাদ মাননীয় মডারেটর। আমার দলের প্রথম বক্তা বিশ্লেষণ ও প্রমাণ করে গেছেন বেকারত্বের জন্য প্রধানত দায়ী হলো কর্মসংস্থানের অভাব এবং সুযোগের অভাব। দ্বিতীয় বক্তা বেকারত্বের মূল কারণ হিসেবে চিহ্নিত করে গিয়েছিলেন সরকারের কর্মসংস্থানের সৃষ্টিতে অনীহা এবং লেজর ভিত্তিক রাজনীতিতে। এবং আমি যুক্তি দিয়ে প্রমাণ করার যথাসাধ্য পরিসংখ্যানের সাহায্যে চেষ্টা করেছিলাম যে বেকারত্বের জন্য যে যাই শ্রমবিমুখতা এবং সরকারের উদাসীনতা সে উল্লেখিত কারণগুলোর কারণে যে বেকারত্ব বাড়ছে তা আমার দলের বন্ধুরা খুব ভালো করে পরিসংখ্যানের মাধ্যমে জরিপ, উদাহরণ এবং তথ্য দিয়ে সম্পূর্ণভাবে প্রমাণ করার চেষ্টা করেছে। মাননীয় মডারেটর, প্রতিপক্ষের তৃতীয় দলের বক্তা বলে গিয়েছিলেন আত্মনিয়োগ করতে, অর্থাৎ উদ্যোক্তা হতে। এক্ষেত্রে বলতেই হয় যে উদ্যোক্তা হতে গেলেও পুঁজির অভাব, প্রশিক্ষণের অভাব, সরকারি সহায়তার অভাব, সব মিলিয়ে সুযোগের অভাবই মানুষকে সম্ভাবনাকে রুদ্ধ করছে। যেখানে সুযোগ নেই সেখানে তো পরিশ্রমেরও কোনো মূল্য নেই। মাননীয় মডারেটর, আপনাদেরকে আরো একটি বিষয়ে অবগত করতে চাচ্ছি যে আজ থেকে 10 থেকে 12 বছর আগে সিঙ্গাপুরের যখন কর্মবাজার বাংলাদেশে উন্মুক্ত ছিল তখন প্রায় 11টি কর্মসংস্থানের জন্য আবেদন করা হয়েছিল বাংলাদেশে। তখন ঠিক 11টি প্রতিষ্ঠানই তৈরি করা হয়েছিল প্রবাসীদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে বর্তমানে এর মধ্যে একটি খোলা রয়েছে এবং বাকিগুলি কোনো কর্মজীবী না পাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে। অর্থাৎ বাঙালিরা এখন চাকরিকে তাদের প্রশিক্ষণের দরকার পড়ে না, দেখে তাকে সব চিঠি ফেলতে পারে। আর প্রবাসে মানুষ যাচ্ছে প্রশিক্ষণ নিয়ে কি তারা যাচ্ছে না? মাননীয় মডারেটর, তারা সেখানে অন্যদের কাজ দেখছে এবং সেই কাজ দেখে তাকে শিখে ফেলছে। আর এই দেখে দেখে শিখার মাধ্যমে তারা ধীরে ধীরে পদোন্নতি করছে। অর্থাৎ আমি একটি কথাই বলে শেষ করতে চাচ্ছি যে আমরা এক কথায় প্রমাণ করতে চাচ্ছি যে আমরা যদি এই কর্মসংস্থানের বিষয়টাকে 4টি চেয়ারের পায়ের সাথে ভাগ করি তাহলে যদি আপনারা একটিকে মুখ্য করে দেখেন যে শুধুমাত্র দক্ষতার অভাবই হচ্ছে বেকারত্বের মূল কারণ, তাহলে সেই চেয়ারটা তো কোনোদিন দাঁড়িয়েই থাকবে না। অর্থাৎ চেয়ারের পায়ের মধ্যে বাকি সবগুলোকেও সমান করে দেখতে হবে। তাই আমি বলবো যে এই দক্ষতার অভাব বেকারত্বের কখনো মূল কারণ হিসেবে বলা যাবে না, বরং এর পিছনে রয়েছে আরো বহুমুখী কারণ এবং এই প্রত্যেকটি কারণই হচ্ছে সমান মূল্যবান। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মার্শিয়া মাহাজাবি, বিপক্ষ দলীয় শেষ তার্কিক। সেই সাথে আমাদের বিতর্কের 2টি পর্ব শেষ হয়ে গেল। আজকে জানিয়ে রাখছি আমাদের এই বিতর্ক অনুষ্ঠান স্পন্সর করছে DN Educare, a Japanese language center which is situated in বাগমারা, অর্থাৎ বাগমারা বাজারে অবস্থিত DN Educare, যেখানে জাপানি ভাষা শেখানো হয়। আর এই DN Educare এর অধিকর্তা হলেন মোহাম্মদ সাগর। তিনি জাপানি ভাষা শিক্ষা গ্রহণে
সহায়তা কার্যক্রম চালু করেছেন বাগমারা বাজারে, যেখানে যে সকল শিক্ষিত যুবক এবং বেকার যুবক রয়েছে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চায়, তারা সেখানে জাপানি ভাষা শিক্ষা অর্জন করতে পারে। জাপানি ভাষা শিক্ষা অর্জনের মাধ্যমে জাপানে যাওয়ার পথ সুগম হয় এবং সহজ হয়। এক্ষেত্রে টিএন এডুকেয়ারের অধিকর্তা মোহাম্মদ সাগর সহযোগিতা প্রদান করে থাকে। আজকে আমাদের এই ডিবেটিং ক্লাব কলাকুপা কুকিলপেড়ি উচ্চ বিদ্যালয় যে ডিবেটিং অর্থাৎ আন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে, সেটি স্পন্সর করেছে মোহাম্মদ সাগর, টিএন এডুকেয়ারের অধিকর্তা। আমরা তার এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করি। আমাদের দেশের যুবক তার প্রতিষ্ঠানের মাধ্যমে জাপানে আত্মনিয়োগ করুক, কর্মসংস্থানের সুযোগ হোক, তারা সেখান থেকে রেমিটেন্স কামাই করে আমাদের দেশকে আরো উন্নত করুক, আমরা সে প্রত্যাশা রাখি। সেই সাথে আমাদের বিতর্কের প্রথম পর্ব শেষ হলো, এখন বিচার কার্যের পালা। বিচার কার্য শুরু করতে কিছুক্ষণ সময় লাগবে, ততক্ষণে আমরা আমাদের এই মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের আজকে সম্মানিত মডারেটর জনাব মোহাম্মদ শাহ আলম, প্রধান শিক্ষক কলাকুপা কুকিলপেড়ি উচ্চ বিদ্যালয়। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই বিতর্ক অনুষ্ঠানে সম্মানিত বিচারক মন্ডলী, যে দুটি স্কুল অংশগ্রহণ করল, নবাবগঞ্জের অন্যতম শ্রেষ্ঠ দুটি বিদ্যালয়, একটি সেন্ট ইউফ্রেজিস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ আর কলাকুপা কুকিলপেড়ি উচ্চ বিদ্যালয়। আমরা দুটি স্কুলই অত্যন্ত বন্ধুপ্রতিম দুটি স্কুল। যদিও অনেক যুক্তিতর্ক হয়েছে বিতর্কের খাতিরে, কিন্তু আমাদের এই বন্ধনের ক্ষেত্রে কোনো যুক্তিতর্ক নাই। আমরা এমনিতেই দুটি স্কুল অত্যন্ত বন্ধুপ্রতিম। আমরা নবাবগঞ্জের প্রত্যেকটা স্কুলের মধ্যে একটা ভাতৃপ্রতিম বন্ধন সৃষ্টি করার জন্যই এই আন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগিতা। আমরা বুঝতেই পারতাম না এখানে যে বিতর্ক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো, নিশ্চয়ই আমাদের বিচারক মন্ডলী তাদের চলছেরা বিচার বিশ্লেষণের মাধ্যমে আমরা ফলাফল পাবো। তো আমাদের ছেলে মেয়েদের মধ্যে এত বিরল প্রতিভা আছে, এত স্মার্টনেস তাদের মধ্যে কাজ করে। যদি আজকের এই বিতর্কটি, আমার মনে হয় ফাইনালের আগে যে একটা সেমিফাইনাল হয়, আজকে তো সেমিফাইনাল রাউন্ড হলো, আমার মনে হয় ভালো খেলাগুলো, ফুটবলের ক্ষেত্রে আমরা দেখি যে ভালো খেলাগুলো সেমিফাইনালে হয়ে যায়। ফাইনালে প্রচন্ড স্নায়ুর চাপ খেলোয়াড়দের মধ্যে বা এই যে বিতার্কিকদের মধ্যে, জেতার একটা স্নায়বিক চাপ কাজ করে। আজকে কিন্তু আমরা ফাইনাল বিতর্ক দেখে ফেলছি, নাকি আমরা ফাইনাল পর্ব দেখে ফেলেছি। অত্যন্ত চমৎকার একটা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। আর এই চমৎকার অনুষ্ঠানটি আমাদেরকে আয়োজনের জন্য যিনি সহযোগিতা করে যাচ্ছেন গত 2 বছর যাবৎ, আমাদের এই স্কুলের প্রাক্তন ছাত্র, আমাদের প্রিয় ছাত্র মোহাম্মদ সাগর, যিনি বাংলাদেশের প্রায় 30টি জেলার মধ্যে প্রায় 30টি জেলায় এই টিএন এডুকেয়ার প্রতিষ্ঠা করে প্রায় 2000-এর মতো স্টুডেন্টকে জাপানে উচ্চশিক্ষার সুযোগ করে দিয়েছে। আমরা সাগরকে অত্যন্ত কি বলবো, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আমাদের ছেলে মেয়েদের, আমরা এটি একটি ছোট অনুষ্ঠান মনে হয়, বাট এখানে এর পেছনে অনেক ব্যয় আছে। এই ব্যয়গুলো স্পন্সর করেছে আমাদের এই টিএন এডুকেয়ার। এখানে বলে রাখা ভালো, আমরা যে স্কুল চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হবে তাদেরকে আমরা চেষ্টা করব স্কুলের কাজে লাগে এরকম কিছু গিফট করার জন্য। তোমাদের না, ঠিক আছে, তোমাদের না, আমরা স্কুলকে প্রায়োরিটি দিয়েছি। আমাদের একটি সিদ্ধান্ত হয়েছে, আমরা চ্যাম্পিয়ন স্কুলকে একটি ডেস্কটপ কম্পিউটার উপহার দেব। এটি আমাদের টিএন এডুকেয়ারের সৌজন্যে হবে। রানার্স আপ যারা হবে তাদেরও এরকম একটি সমমানের পুরস্কার থাকবে। আর যারা বিতর্ক করছে তাদেরকে আমরা সম্মানিত করার চেষ্টা করব।
তো এই সব কিছুই আমাদের ডিএনএ রিপেয়ার করবে। পাশাপাশি মামুন স্যার যেটা বললেন, আমাদের ছেলে মেয়েদের আসলেই দক্ষতার অভাবটা খুবই পরিলক্ষিত হয়। বিতর্কের বিষয়টা ছিল একেবারেই প্রাসঙ্গিক আমাদের রাষ্ট্রের, আমাদের সমাজ ব্যবস্থার প্রেক্ষিতে। আমরা খুব সহজেই ফল লাভ করতে চাই, মানে হঠাৎ যে কোনো ফলাফল হঠাৎ পেতে চাই, পরিশ্রম করতে চাই না, দক্ষতা অর্জন করতে চাই না, যোগ্যতা অর্জন করতে চাই না। এগুলি যেমন সত্যি, আবার আমাদের ছেলে মেয়েরা দক্ষতা না নিয়ে যখন বাইরে যায়, তারা সেখানে আমি এই কথাটা খুব ইয়ে করে বলি, খাঁটি বাংলায় বলি, যে সে কানাডা থাকে, ইংল্যান্ডে থাকে, অস্ট্রেলিয়ায় থাকে, আমি বলি যে না ঠিক আছে, সে হচ্ছে উন্নত মানের একজন লেবার, উন্নত দেশে যেহেতু থাকে। হ্যাঁ, এরকম করে আমি আমার ছাত্রদেরকে বলি। কিন্তু তারা যদি প্রচুর দক্ষতা নিয়ে এখান থেকে যায়, আমরা যদি একজন ওয়েল্ডিং মিস্ত্রি, আমরা হয়তো গ্রামে আমরা অবহেলা করি, একটি দোকান দেখলে তার সাথে আমরা মনে করি যে উনি তো মিস্ত্রি। একজন ওয়েল্ডিং মিস্ত্রি যদি আমেরিকাতে যায়, তাহলে একজন এমএ পাস মানুষের চেয়ে অনেক বেশি বেতনে সে চাকরি করবে এবং ভালো চাকরি করবে। এটি হচ্ছে দক্ষতা। শুধু পড়াশোনার পাশাপাশি যদি দক্ষতাটা অর্জন করা যায়, যোগ্যতা অর্জন করা যায়, তাহলে কিন্তু সেটি একেবারে ফুলে ফুলে ভরে ওঠে। তাই আমি তোমরা যারা শ্রোতা আছো এখানে শুনছ, এই যে মেয়েরা, এখানে মেয়েদের উপস্থিতি বেশি আছে। এই যে সাগরকে আমি দেখেছি যে ও প্রায় কয়েকশো মেয়েকে জাপানে পাঠিয়েছে উচ্চশিক্ষার জন্য, এবং সেখানে তারা ভালো করছে। আমি সাগরকে জিজ্ঞেস করেছিলাম যে এই যে তুমি যে ছাত্র 2000 ছাত্র নিয়ে যাচ্ছ, আরো এই আগামী বছর তার 2000 স্টুডেন্ট যাবে, তার নিজস্ব স্কুল আছে জাপানে, 2টা স্কুল আছে যেখানে উচ্চশিক্ষা নেয়। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ওইখানে সুযোগ সুবিধা কেমন, ছেলে মেয়েরা যে যায়। তো ও আমাকে বলেছিল যে স্যার, এটি তো নিজের উপরে নির্ভর করে। অনেক ছেলে মেয়ে যায়, বাড়ির থেকে বাবার কাছ থেকে টাকা পয়সা নেয়, নিয়ে ওইখানে সারাদিন মোবাইল চালায়, মোবাইলে ফেসবুক দেখে, হোয়াটসঅ্যাপ দেখে, এগুলো ইনস্টাগ্রাম এগুলো চালায়। কিন্তু যারা কাজ করে, মানে পড়াশোনার পরে যারা পরিশ্রম করে, তারা 1 থেকে 1.5 লক্ষ টাকা বাসায় পাঠাতে পারে। তাহলে এখানেও কিন্তু আমরা দেখি যে দক্ষতা, যোগ্যতা এবং পরিশ্রমের বিকল্প আর কোনো কিছু হতে পারে না। তো পরিশেষে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি বিচারকদের প্রতি, যারা অনেক দূর দূরান্ত থেকে এসে আমাদের এই বিতর্কটা সুন্দরভাবে একেবারে শেষের পথে নিয়ে এসেছেন। তাদের বিচার বিশ্লেষণকে আমরা সকলেই সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, এবং তারা প্রত্যেকের জায়গায় কিন্তু প্রতিষ্ঠিত। এই যে আমাদের আলমেরাজ সাহেব আছেন, উনি বিটিভির একজন বিতার্কিক ছিলেন ছাত্র জীবনে, বাংলাদেশ টেলিভিশনে বিতর্ক করতেন। আমাদের আজহারুল ভাই সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, উনি মানে আমরা এই অনেক সময় সাংবাদিকদের যে বিষয়গুলো আমরা দেখি, যে অনেক সময় আমরা বলি যে কোনো কাজ পায় নাই, সাংবাদিকতা করে, কিন্তু উনি হচ্ছে মানে সাংবাদিক কথাটা ওনাকে এখানে টেনে এনেছে। অনেক যোগ্যতা, অনেক দক্ষতা নিয়ে উনি কাজ করেন, সিনিয়র জার্নালিস্ট হিসেবে কাজ করে যাচ্ছেন। নবাবগঞ্জ, ঢাকা জেলা, বাংলাদেশে সেবা করে যাচ্ছেন তার লেখনীর মাধ্যমে। আর আমাদের বারোয়াখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা উনি পুষ্প মণ্ডল, ওনার মধ্যেও মানে আমি যথেষ্ট মেধা এবং গুণাবলী আমি দেখেছি। কারণ এর আগের বিতর্কের পর্বে উনি আমাদের স্কুলে যখন আসলেন, ওনার সাথে আমি বিতর্ক করেছি। তো ওনাকে দেখছি সেখানে ওনার যুক্তি, কথা বলার ধরন অত্যন্ত চমৎকার। তার মানে উনিও একজন তার্কিক ছিলেন ছাত্র জীবনে। আমার খুব ভালো লেগেছে ওনার কথাগুলো। এইরকম মেধাবী শিক্ষক আমাদের
নবাবগঞ্জে আসুক, আমাদের শিক্ষার্থীরা উপকৃত হোক। আর যারা শ্রোতা, শুনলে তোমরা দেখো, ওই যে ওরা একটা যুক্তি দিয়েছে, সেটা হচ্ছে এই 1600 স্টুডেন্ট আছে আমার কলাকুপা কেপি স্কুলে। 1600 স্কুলের মধ্যে যোগ্যতা আছে বলেই কিন্তু 3 জনকে আমরা বেছে এনেছি, এবং এই স্কুলেও তাই। ওরা অধিকতর যোগ্য, এই কারণেই কিন্তু ওরা এখানে এসছে। আমরা চাচ্ছি যে আমাদের কলাকুপা কেপি স্কুলের শিক্ষার্থীরা সবাই তার্কিক, সঙ্গীত শিল্পী, খেলোয়াড় ইত্যাদি হয়ে বেড়ে উঠুক পড়াশোনার পাশাপাশি। যেমনটা আমাদের এই যে সেন্ট ইউফ্রেজিস গার্লস হাই স্কুল এন্ড কলেজে আমি যখন যাই, তখন একেবারে মনটা ভরে ওঠে, একদম পিন্ট অফ সাইলেন্ট। এবং তাদের যে সহশিক্ষা কার্যক্রম, এই সবকিছুই কিন্তু আমরাও অনুসরণ করার চেষ্টা করে যাচ্ছি মাত্র। তো আমরাও তাদের অনুসরণ করে আমরাও ভালো করছি, আমাদের শিক্ষার্থীরাও ভালো করছে। এবং আমরা এখন নবাবগঞ্জের মধ্যে 2টি স্কুলে বিভিন্ন প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বী। এই যে আজকে যখন বিতর্কে আমরা প্রতিদ্বন্দ্বী হয়ে গেছি, ঠিক প্রত্যেকটি প্রতিযোগিতায় তাদের সাথে আমরা প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছি পাশাপাশি। এরকমটি প্রত্যেকটা স্কুলের মধ্যে, নবাবগঞ্জের প্রত্যেক স্কুলের মধ্যে হওয়া উচিত এবং থাকা উচিত, এবং সে লক্ষ্যেই আমরা চেষ্টা করে যাচ্ছি। যাই হোক, আমরা অনেক কথা বলতে পারবো, কারণ আমরা শিক্ষক, তো আমরা অনেক কথা বলতে পারি, কথাই আমাদের কাজ। তো বিশেষ করে আমি কলাকুপা স্কুলের শিক্ষার্থী যারা আছো, তোমরা তো দেখলে আজকের বিতর্কটা, তোমরা এখান থেকে কিছু অর্জন করবে, এটা আমার প্রত্যাশা। তাছাড়া আমাদের এই আয়োজন কিন্তু ব্যর্থ হবে। আমি চাই না যে এই আয়োজনটি ব্যর্থ হোক। আর পরিশেষে আমি আবারও সাগরকে, যে আমার প্রিয় ছাত্র, ওকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব আল্লাহ যদি তাকে সামর্থ্য দেয়, সক্ষমতা দেয়, তাহলে প্রত্যেক বছর এই স্কুলের এই বিতর্ক অনুষ্ঠানটি তার মাধ্যমে আমরা পরিচালনা করব। এবং তার সেই মন আছে, মানে মানুষ হিসেবে সে অল্প বয়স, কিন্তু তার মনের বিশালতা অনেক বেশি, মানে যেটি কল্পনা করা যায় না। আমি প্রকাশ সাহেবের সাথে চলছি, আপনারা জানেন তার মনের বিশালতা অনেক বেশি ছিল। আমি সাগরের মধ্যে খুব একটা কম দেখি না। যার সামর্থ্য অনুসারে করতেছে। ও হয়তো প্রকাশ সাহেবের মতো এখনো হয়ে ওঠে নাই, কিন্তু ওর যে মানসিকতা, এই যে আমার স্কুলের প্রায় 70-80 জন ছাত্রের প্রায় 4 লক্ষ টাকা সে বেতন পরিশোধ করে দিয়েছে দরিদ্র ছাত্রদের। আমাদের একটু মানবিক ক্লাব আছে, গতকালকে আমরা একটা প্রোগ্রাম করেছি, সেখানে তার বিপুল অঙ্কের একটা অর্থ আমাদের মানবিক ক্লাবে দান করেছে। এবং এই চেষ্টা সে প্রত্যেক বছরই করে যাচ্ছে। এই যে গরিব ছাত্রদের যে 3-4 লক্ষ টাকা প্রতি বছর বেতন পরিশোধ করে দেয়া, এটি সে করে যাচ্ছে কিন্তু 3-4 বছর যাবত। এবং সে একটা কথা বলে যে, স্যার কেউ ফিরায় না স্যার, আপনার ইচ্ছা মতো দিয়ে। মানে সে কখনো খোঁজ খবরও নেয় না যে কাকে দিলাম না। সে বলতেছে স্যার আপনি দিয়ে দিন, কাউকে ফিরায় না। আমি অনেক সময় যাচাই করতে যাই, কিন্তু সে বলে যে যাচাই করার দরকার নাই, চাইছি যেহেতু স্যার দিয়ে দিয়ে। আমি আশা করব যে তার এই বিশালতা আমাদেরকে, তার মনের হৃদয়ের যে উদারতা, মানুষের প্রতি যে ভালোবাসা, এটা যেন অব্যাহত থাকে। বিশেষ করে আমি শিক্ষার ক্ষেত্রে তাকে অবদান রাখার জন্য অনুরোধ করব। আরেকটি ভালো খবর আছে আমাদের কলাকুপা স্কুলের জন্য। আজকে ফার্স্ট ডিভিশন লিগে, ক্রিকেট ফার্স্ট ডিভিশন লিগে কলাকুপা স্কুল থেকে 6 জন মেয়ে অংশগ্রহণ করবে খেলা। আজকে সকালে ওরা চলে গেছে। এটি আমাদের জন্য বিরাট একটা অর্জন। 6টি মেয়ে ফার্স্ট ডিভিশন লিগে তারা চান্স পেয়েছে, খেলার সুযোগ পেয়েছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসলে ফলাফল দিয়ে দিতে তো শেষ নাকি, এই জন্য বলছি। তো আমরা শ্রেষ্ঠ তাত্ত্বিক, আমাদের এই পুরস্কারটি আমাদের বিচারক মন্ডলী এবং আমাদের যে স্পন্সর আছে সাগর, যৌথভাবে ওনারা দিবেন। না, একসাথে
না, যাও। শ্রেষ্ঠ তার্কিক সেন্ট ইউফ্রেসিস বালিকা মেঘনা চন্দ্র। এবং আজকের প্রতিযোগিতায় বিজয়ী হয়ে যে দল আগামী ফাইনাল পর্বে অংশগ্রহণ করবে সেই দল হচ্ছে পক্ষ দল। তালিকাও সবাই আমি ধন্যবাদ জানাচ্ছি উভয় দলের তার্কিকদের, কলাম্বা স্কুলের তার্কিকদের যে বিতর্ক আমরা এই কদিন দেখলাম, আজকে অনেক ডেভেলপ করেছে তারা। এবং একটা জিনিস আমি লক্ষ্য করেছি এই আমাদের কলাম্বা স্কুলের তার্কিকদের মধ্যে, যে এদের বলার যে স্পিডটা প্রতিযোগী যদি শক্তিশালী হয় তাহলে কিন্তু বিপক্ষ দলও ভালো খেলে। এটা কিন্তু সত্যি, দুর্বল হলে কিন্তু ভালো খেলা যায় না। আজকে আমি আমাদের তার্কিকদের দেখেছি, তারা কিন্তু ওদের স্পিডটা ধরে রাখার চেষ্টা করেছে এবং যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করেছে। তোমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। জয় পরাজয় অবশ্যই থাকবে। আমাদের যে বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন এবং বিজিত দলকে অভিনন্দন জানিয়ে আজকের এই বিতর্ক প্রতিযোগিতা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে কাছে একটি নোটিশ রয়েছে, আমরা এই বিষয়টি জানবো। আজকে এই দ্বিতীয় পর্বের বিতর্ক প্রতিযোগিতার সাথে আমাদের দ্বিতীয় রাউন্ড শেষ হলো। দ্বিতীয় রাউন্ডের শেষ পর্ব ছিল আজকে। এ পর্যায়ে যারা আজকে জয়লাভ করেছে সেন্ট ইউফ্রেসিস স্কুল এন্ড কলেজ, তারা সরাসরি এখন ফাইনালে চলে গিয়েছে। তারা আগামীতে লড়বে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাথে। তো আমাদের বিতর্কের বিষয়বস্তু পক্ষ বিপক্ষ দল এবং আমাদের গ্র্যান্ড ফিনাল কত তারিখে হবে সেটা আমরা নোটিশের মাধ্যমে জানিয়ে দিব। আমরা ইমেইল করব এবং মোবাইলের মাধ্যমে যোগাযোগ করব। তো আমরা নতুন বিষয়বস্তু সাব্যস্ত করে এই গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠান করব এবং সেই ক্ষেত্রে একটা বড় আকারে আয়োজন হবে। সবাই উপস্থিত থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ডিবেটিং ক্লাব কলাকোপা মুগিলপেড়ি উচ্চ বিদ্যালয় এবং ডিএন এডুকেশনের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাইকে কিন্তু খুব সুন্দর লাগতেছে। তাছাড়া ডিজাইন দেখে হ্যাঁ মোবাইল